হ্যালো, ওয়েলকাম টু ইন্ডেকর। সেই দিন এই কাঁথাটার ওপর এই প্রজাপতিটা আঁকতে আঁকতে মনে হচ্ছিল আমি যে শর্টকাট পদ্ধতিগুলো ব্যবহার করে কাপড়ের ওপরে ফেব্রিক কালার বা সেলাই করে থাকি সেই পদ্ধতিগুলো একবার আপনাদেরকে দেখানো যাক। প্রথম পদ্ধতি তো অবশ্যই নিজে হাতে যেভাবে ছবি আঁকা হয় সেভাবে ছবি এঁকে নিয়ে সেলাই অথবা রং করে দেওয়া, কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা আছে। সবাই এর আঁকার হাত কিন্তু সমান হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেলাইটা খুব ভালো করলেও ছবি আঁকা বা ডিজাইনটা আঁকার ওই গন্ডগোলের জন্য ডিজাইনটা ঠিক ফোটে না। তার জন্য এই পরের পদ্ধতিগুলো আপনারা ব্যবহার করতে পারেন। সেই তালিকায় প্রথমেই আছে লাইট ট্রেসিং। ধরুন আমার ছেলের এই গেঞ্জিটার এই হাতির ডিজাইনটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এবার এই ডিজাইনটাই সেম সাইজেই অন্য একটি কাপড় বা পেজের ওপর করার জন্য আমার প্রথমেই লাগবে হচ্ছে লাইট সোর্স। আমি এখানে ফোন নিয়েছি, ফোনের টর্চটা ব্যবহার করব। আর লাগবে এরকম একটা কন্টেইনার। তলার দিকে এই লেখাগুলো না থাকলে ভালো হয়, তবে আমরা যেহেতু ভূগোলের ম্যাপ পয়েন্টিং করছি না তাই এইটুকুনি 19-20 হলে কোনো সমস্যা নেই। ফোনের টর্চটা জেলে এভাবে উল্টো করে তার উপর এই কন্টেনারটা রেখে দেবো। এরপর যে কাপড়টা বা কাগজটা থেকে আমরা ডিজাইনটা তুলবো সেই কাগজটা বা কাপড়টা এখানে বিছিয়ে দেব। তারপর দেব যে কাগজটার উপরে আমরা নতুনভাবে ডিজাইনটা নিতে চাইছি সেই কাগজটা বা কাপড়টা। এইবার ঘরের লাইটটা অফ করলেই দেখবেন সুন্দরভাবে ডিজাইনটা ভেসে উঠেছে আর খুব সহজেই আপনি এই ডিজাইনটা ওই নতুন কাপড়টার উপরে তুলে নিতে পারছেন। এই লাইট ট্রেসিং ব্যাপারটার সাথে আমার পরিচয় অনেক ছোটবেলায়। তখন সেজ পিসি খুব সম্ভবত জিওগ্রাফির ম্যাপ পয়েন্টিং বা ম্যাপ আঁকতো, এই ধরনের কোনো কাজ করতো। পড়ার টুলটাকে উল্টে নিয়ে তার মধ্যে টেবিল ল্যাম্পটা রাখতো। আর ছিল একটা শোকেসের কোনা ভাঙা কাঁচ, যেটাকে ওই টুলটার 4টে পায়ের উপরে রাখতো যাতে অনেকটা টেবিলের মতন হতো। ওর উপরে লাইট ট্রেসিং এর কাজটা খুব ভালোভাবে হতো। তখন মনে মনে ভাবতাম যে পিসি তো পড়াশোনায় ভালো, তাহলে এইসব করে নকল কেন করে। উঁচু ক্লাসগুলোতে ভূগোল নিয়ে পড়া স্টুডেন্টদের ক্ষেত্রে এটা যে ভীষণ নর্মাল একটা ব্যাপার সেটা আমি তখন বুঝতাম না। তবে পড়াশোনায় এই লাইট ট্রেসিং আমার না লাগলেও এইসব কাজের জন্য এটা অনেক কাজে দেয়। একই আকারের ছবি চাইলে লাইট ট্রেসিং এর মাধ্যমে সহজেই ছবিটা আঁকা যায়, তবে যদি ছবির সাইজটা পরিবর্তন করার প্রয়োজন হয় তবে কি করবেন সেটাই চলুন এবার দেখে নিই। এর জন্য লাগবে শুধু একটা ফোন, তাতে ক্যামেরাটা অন করে একটা ক্লিয়ার ছবি তুলতে হবে ডিজাইনটা ছবির থেকে ছোট চাইলে একটু দূর থেকে ছবিটা তুলবেন, তাহলে ছোট ছবি তৈরি হয়ে যাবে। দেখুন এইটার ক্ষেত্রে কিন্তু মূল ছবির থেকে ছবি তোলা ছবিটা অনেকটাই ছোট। এবার যদি আপনি বড় ছবি চান তো সেক্ষেত্রে ছবিটাকে জুম করুন, যত বড় আপনি চান ঠিক তত বড়। তারপর ওই জুম থাকা অবস্থাতেই ছবির একটা কর্নারে যেতে হবে, যে কোনো একটা কর্নারে, সেখান থেকে স্ক্রিনশট তোলা শুরু করতে হবে। ছবিটাকে একটু একটু সরাতে হবে আর একটা করে স্ক্রিনশট নিতে হবে। এমনভাবে স্ক্রিনশটগুলো তুলব যাতে আগের স্ক্রিনশটের কিছুটা অংশ পরের স্ক্রিনশটেও থেকে যায়, যাতে পরে ডিজাইনটা মেলাতে সুবিধা হবে। প্রত্যেকটা স্ক্রিনশট তোলার সময় খেয়াল রাখতে হবে যাতে জুম ইন বা জুম আউট না হয়ে যায়, তাতে ছবির কিন্তু আর মিল থাকবে না। এইভাবে করেই পুরো ছবিটার স্ক্রিনশট তুলে নিতে হবে। ছবি ছোট হলে স্ক্রিনশট সংখ্যা কম হবে, আর যদি ছবিটা অনেকটা বড় হয় তো সেক্ষেত্রে ছবির সংখ্যাটা বেড়ে যাবে। এই রকম করে পুরো ছবিটার স্ক্রিনশট কিন্তু আমি তুলে নিয়েছি। এইবার প্রথম ছবিটা বের করব, মানে প্রথম স্ক্রিনশট। তারপর রুমের লাইটটা অফ করে দিয়ে ফোনের ব্রাইটনেসটা একটুখানি বাড়িয়ে দিলেই দেখবেন পুরো লাইট ট্রেসিং এর মতন ডিজাইনটা বোঝা যাচ্ছে। তবে এক্ষেত্রে একটু খেয়াল রাখতে হয়, স্ক্রিনের ওপর এমনভাবে কাজ করতে হয় যাতে ওতে হাত লেগে সরে না যায়, তাতে করে জুম ইন জুম আউট হয়ে যেতে পারে। দেখুন আমার কিন্তু এই জায়গাটায় আঙুলটা সরে গিয়ে জুম হয়ে গেছিল ছবিটা। আমি কিন্তু সেই ছবিটাকে আবার নর্মালে নিয়ে এসে তারপরে আঁকা শুরু করেছি, না হলে শেপটা অন্যরকম হয়ে যেত। প্রথম ছবি পুরো কমপ্লিট করার পর দ্বিতীয় ছবিতে যখনই আসবো তখন কিন্তু আঁকা শুরুর আগে ভালো করে ছবিটাকে প্লেস করতে হবে আগের ছবির সাথে ম্যাচ করে, যাতে ছবিটার সাইজে কোনো গন্ডগোল না হয়। একইভাবে প্রত্যেকটা স্ক্রিনশটের ছবিই এঁকে নেব, এতে করে কাগজটার উপরে মূল ডিজাইনটাই বড় আকারে ফুটে উঠবে। আর ছোট আকারের ডিজাইনের জন্য যে ছবিটা তোলা হলো সেই ছবিটা থেকে ডিরেক্ট এইভাবে স্কেচ করে নিলেই হবে। এই পদ্ধতিটা আমি কোথাও দেখিনি, নিজের প্রয়োজনেই ব্যাপারটা মাথা থেকে বেরিয়েছিল যখন প্রথম ফোন কিনি কলেজে উঠে। এই ব্যাপারটা আপনাদের মাথায় কোনোদিন এসেছিল কিনা জানাবেন তো। তবে আমার মতন অলস মানুষের ক্ষেত্রে এত কাণ্ড করে একটা ছবিই আঁকা সম্ভব। ভাগ্যিস এই বুদ্ধিটা মাথায় এসেছিল, না হলে এই কাঁথার উপরে কিভাবেই বা এতগুলো মোটিভ আমি আঁকতাম। এখানে তো আর লাইট ট্রেসিং চলবে না, আর প্রত্যেকটা ফিগার হাতে আঁকতে গেলে সাইজ ছোট বড় হবে। তাই একটা নতুন কিছু ট্রাই নিয়েছিলাম। সেই যে মায়ের করা একটা কাঁথা স্টিচ শাড়ি দেখিয়েছিলাম না, ওই শাড়িতে মামা যেভাবে ছাপিয়ে দিয়েছিল ডিজাইনটা, কিছুটা সেইভাবেই, তবে আমার স্টাইলে।
প্রথম চেষ্টা বিফল হওয়ার পর ভাবনা চিন্তা করে দ্বিতীয়বার ট্রাই করতেই কাজটা হয়ে গেছিল। চলুন আজকে আপনাদের সেটা সহজ করে বোঝাই। প্রথমেই প্রয়োজন একটা ছবির, যেটা আপনি অনেক জায়গায় ছাপাতে চান। অতিরিক্ত ঘিঞ্জি বা ছোট্ট ডিজাইন হলে কিন্তু এই পদ্ধতিটা হবে না, একটু বড়সড় ফাঁকা ফাঁকা ডিজাইন দেখে নিতে হবে। আর লাগবে এরকম একটা মোটা প্লাস্টিকের প্যাকেট, জামা কাপড় বা শার্ট থাকে যে সেই প্যাকেট হলেই হবে। তারপর একটা মার্কার পেন দিয়ে ছবিটাকে প্লাস্টিকের উপরে এঁকে নেব। তারপর ছবির মেন জায়গাগুলোতে একটু পয়েন্ট করে নেব, যাতে করে ওই পয়েন্টগুলো দেখা গেলেই আমরা ছবিটা কীরকম আছে সেটা বুঝতে পারি। এই পদ্ধতিটা স্কিপও করে যেতে পারেন, এটা জাস্ট বোঝার সুবিধার জন্য করেছি। এবার একটা মোমবাতি বা প্রদীপের আলোতে একটা সেফটি পিন গরম করে এই প্রত্যেকটা পয়েন্ট যে আমি পয়েন্ট আউট করেছিলাম সেগুলোকে ছিদ্র করে নেব খুব সূক্ষ্মভাবে। এই পয়েন্টগুলো ছাড়াও আরও অনেক ছিদ্র করা যেতেই পারে, তবে এগুলো হচ্ছে মেইন পয়েন্ট। এই পয়েন্টগুলো যদি না করা থাকে তাহলে মূল যে ছবিটা সেটা কিন্তু আর ছাপানোর পরে বোঝা যাবে না। আর ছিদ্রগুলো একেবারে গায়ে গায়ে করা যাবে না, তাহলে যখন ছাপানো হবে রঙটা একটার উপরে আরেকটা লেপটে গিয়ে পুরো ছবিটাই নষ্ট হয়ে যাবে। প্রথম যখন আমি এটা ট্রাই করি তখন এরকম ছিদ্র না করে আমি মোটা একটা কাপড়ের ওপর ছবিটাকে রেখে সেফটি পিন দিয়ে ফুটো ফুটো করে নিয়েছিলাম। এতে করে প্রত্যেকটা ছিদ্র করার সময় কাগজটা কিছুটা অংশ ফেটে গেছিলো। পরে যখন কালার দিয়েছিলাম তখন সেই কালারটা পুরোটাই ছড়িয়ে গেছিলো। তাই ছিদ্র করার জন্য সেফটি পিনটা গরম করে নেওয়া প্রয়োজন। আর ছিদ্রগুলো যত সূক্ষ্ম হবে ডিজাইনের ছাপও তত ভালো উঠবে। আমার প্রজাপতি ডিজাইনটা এখন ছাপানোর জন্য রেডি। ছাপানোর জন্য লাগবে এরকম উজালা আর এরকম একটা কাপড়ের টুকরো, তবে স্পঞ্জ হলে সবচেয়ে ভালো হয়। আমি ওই শার্টের ভিতরে যে স্পঞ্জগুলো থাকে ওগুলোই ব্যবহার করি। স্পঞ্জটাকে মোটা করার জন্য একটু বেশি করে ফোল্ড করে নিই। এরপর একটা পাত্রে উজালাটাকে ঢেলে তার মধ্যে ওই স্পঞ্জটাকে ডুবিয়ে এক্সেস উজালাটাকে বের করে নিয়েই রেডি হয়ে যাবে স্পঞ্জ ছাপানোর জন্য। এরপর কাপড়টাকে পেতে এই প্লাস্টিকের যে ছাঁচটা এতক্ষণ ধরে বানালাম সেটাকে ভালো করে চেপে ধরে স্পঞ্জের সাহায্যে এভাবে ছাপিয়ে নিতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এক জায়গায় কিন্তু দুবার রঙের প্রলেপ দিতে যাবেন না, তাহলে যেহেতু উজালাটা পাতলা ছড়িয়ে যেতে পারে। এইভাবে করে যত খুশি তত এই একই ডিজাইন আপনি ছাপিয়ে নিতে পারবেন। আর যেহেতু এটা প্লাস্টিকের তৈরি তো কখনোই এটা নষ্ট হবে না যদি না ছিঁড়ে যায়। প্রথম দেখায় মনে হতে পারে যে ডিজাইনগুলো তো কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু ভালো করে খেয়াল করে দেখবেন ডিজাইনটা কিন্তু পুরোটাই বোঝা যাচ্ছে। আর যেহেতু মেন কপিটাও আপনার কাছেই থাকছে তাই একটু আধটু যদি অসুবিধা হয়ও সেলাইয়ের সময় সেটা দেখে নেওয়া যেতে পারে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর এর থেকে আপনাদের যদি একটুও হেল্প হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এই পদ্ধতিতে বানানো ছাঁচগুলো যদি খুবই ছোট হয় বা খুব ঘিঞ্জি হয় তো সেক্ষেত্রে ছাপ দেখে ডিজাইন বোঝাটা একটু অসুবিধা হয়ে যায়। তাই জন্য আমি বলি বড় ডিজাইনের ক্ষেত্রেই এরকম পদ্ধতি ব্যবহার করা উচিত। যেমন এই হাতির ডিজাইনটা কিন্তু অতটাও ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আজকের দেখানো পদ্ধতিগুলোর মধ্যে কোনটা কোনটা আপনি জানতেন সেটা কমেন্টে জানান। আর আমার চ্যানেল বা পেজে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন। আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।